দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে জয় কার হলো, যুদ্ধবিরতি কার প্রয়োজনে হয়েছে, এবং সব মিলিয়ে পারমাণবিক যুদ্ধের সংখ্যাটা আসলে কতদূর ছিল। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। নিয়ে কথা বলতে আছেন অ্যাম্বাসেডর এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, এবং সরাসরি আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হয়েছেন ফয়সাল মাহমুদ, তিনি বাংলাদেশ হাইকমিশনের নিযুক্ত প্রেস মিনিস্টার। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই। এই যুদ্ধর শুরুতে এক ধরনের ধারণা বোধহয় ছিল যে পাকিস্তানের এখনকার যে অবস্থা, তাদের অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই যুদ্ধে হয়তো তারা একটা ব্যাকফুটে থাকবে, কিন্তু দিনের শেষে সেই ধারণা অনেকে বলছেন ভুল প্রমাণিত হয়েছে। আপনার কি মনে হচ্ছে? অনেকাংশে সত্যি, ধন্যবাদ আপনাকে। যে এই ধারণাটা আপনি যেটা বলছিলেন, আমার ধারণা দুই তিনটা ড্রাইভার্স কাজ করেছে এই পরিস্থিতিতে, যুদ্ধ পরিস্থিতি যাওয়ার জন্য। একটা হচ্ছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বিশেষ সখ্যতার কারণে এই ধারণাটা হয়তো তাদের মধ্যে ছিল যে পাকিস্তানকে এখন যদি আমরা চাপে রাখতে পারি তাহলে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে যেখান থেকে পাকিস্তান আর ডেটারেন্ট রোল যেটা থাকে, যেটা তারা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করে পাকিস্তান, সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে কর্নার করা যাবে। এবং তারা সন্ত্রাসবাদ যে বিষয়টাকে সামনে নিয়ে বা যে বিষয়টাকে ধরে ন্যারেটিভটা তৈরি করেছে, এই ন্যারেটিভটাও কিন্তু বহুকাল, প্রায় 2001 সাল থেকে কিন্তু সারা পৃথিবীতে এটা বড় ধরনের আমি বলবো যে একটা আকর্ষণ পেয়েছে বা ট্র্যাকশন পেয়েছে। ভারত এই ন্যারেটিভটাকে ব্যবহার করতে চাচ্ছিল পাকিস্তানের উপর চাপ দেওয়ার জন্য। এখন যেটা হয়েছে, এবং আমার ধারণা তারাও একটা লিমিটেড ওয়ার, তারা চেষ্টা করছে যে লিমিটেড একটা স্ট্রাইক করে পাকিস্তান যদি রেসপন্ড না করে তাহলে তারা এটাকে ভিক্টরি হিসাবে দেখাবার চেষ্টা করবে। তো তিনটা বিষয় নিয়ে তারা সামনে গেছে আমার ধারণা। তো এখন যেটা গত 4-5 দিনে, 7 তারিখ থেকে গত 5 দিনে যে ঘটনা প্রবাহ, তাতে মনে হচ্ছে যে প্রথমত ভারতের এই সন্ত্রাস বিরোধী ন্যারেটিভটা খুব বেশি পানি পায়নি বোধহয় মানুষের কাছে, বা গ্রহণযোগ্য হয়নি। তার কারণ 22শে এপ্রিল যখন এই ঘটনাটা ঘটে পেহেলগামে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিন্তু দিল্লিতে শ্বশুরবাড়িতে বেড়াচ্ছেন। তো খুব স্বাভাবিকভাবে, এখন কে বা কারা করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু বাইরের পৃথিবী বারবারই একটা কথা বলছে, এটা ইনভেস্টিগেশন হোক, তারপরে যেখানে যার ঘরে দায়িত্ব যাবে সে পরে অ্যাকশন হতে পারে। ভারত কিন্তু সেই যে পথে হাঁটেনি। তারা পাকিস্তানকে প্রথম থেকে এর মধ্যে সংযুক্ত করে পাকিস্তানকে শায়েস্তা করার জন্য, পাকিস্তান মিনস পাকিস্তানে অভ্যন্তরে যেসব তাদের ভাষায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ঘাঁটি আছে সেগুলো নির্মূল করার জন্য তারা উদ্যোগী হয়েছে। এবং এই ঘটনাটা, এই ধরনের উদ্যোগ নিলে যে একটা যুদ্ধ হতে পারে, এটা খুব কমন সেন্সের ব্যাপার, সকলেই বুঝেছে। এমনকি জেডি ভ্যান্স মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ফেরত গিয়ে তিনি কিন্তু বলেছেন আমরা এই আঞ্চলিক সংঘাত চাই না। তার অর্থ, এবং অন্যান্য দেশগুলো কিন্তু বলছিল যে আমরা এটা চাই না, কিন্তু তার মধ্যেও ভারত কিন্তু এই রিস্কটা নিয়েছে যে তারা স্ট্রাইক করে যদি পাকিস্তান রেসপন্ড না করে, এটা লিমিটেড ওয়ারে রেখে তারা তাদের মিলিটারি অবজেক্টিভটা বা তাদের যে লার্জার পলিটিক্যাল অবজেক্টিভ সেটা তারা অর্জন করতে চেষ্টা করেছে। কিন্তু পাকিস্তান, আমার ধারণা যে পাকিস্তানের লিমিটেড স্ট্রাইকটাকে লার্জার স্ট্রাইকে রূপান্তরিত করে দিয়েছে। ফলে পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা এসছে, ইট ওয়াজ ভেরি স্ট্রং। এবং প্রথম দিনেই 9টা জায়গায় তারা বিভিন্ন, যেটাকে তারা সন্ত্রাসী ঘাঁটি বলে বলছে, সেখানে তারা সিভিলিয়ান পয়েন্টগুলোতে ভারত আক্রমণ করেছে, মিসাইল হামলা চালিয়েছে। কিন্তু এয়ার ফাইট যেটা হয়েছে দুই দেশের মধ্যে, ওখানে কিন্তু ভারতের রাফায়েল থেকে শুরু করে আরও অ্যাটলিস্ট আরও একটা বিমান ধ্বংসের, 2টা বিমান ধ্বংসের, পাকিস্তান বলছিল 5টা। যেহেতু যুদ্ধের সময় ফগ অফ ওয়ার থাকে, নিশ্চিত করা ডিফিকাল্ট, বাট নিউ ইয়র্ক টাইমস, ইসরায়েলি পত্রপত্রিকা সেগুলো কিন্তু নিশ্চিত করেছে যে অন্তত 2টা প্লেন ভারত হারিয়েছে। এবং রাফায়েল হচ্ছে তাদের টপ অফ দ্য লাইন ফাইটার প্লেন। একটা রাফায়েল হারানো মানে তাদের জন্য সাইকোলজিক্যালি একটা বিরাট রকমের ধাক্কা হয়েছে। তখন এর পরের দিনে কিন্তু ইন্ডিয়ানসরা চেষ্টা করেছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছাকাছি এয়ারপোর্ট সহ অনেকগুলো এয়ারপোর্ট আক্রমণ করেছে।
তারপরে পাকিস্তান মেসিভ স্কেলে রিটালিয়েট করেছে। এবং এই রিটালিয়েশনের প্রেক্ষাপটে আপনি লক্ষ্য করবেন জেডি ভ্যান্স কিন্তু যেদিন সিজফায়ারটা হয়েছে শনিবার দিন, গত পরশু দিন, তার আগের দিনই উনি বলেছেন যে এটা আমাদের বিষয় না, পাকিস্তান ইন্ডিয়া এটা নিজেদের মধ্যে ম্যানেজ করুক। কিন্তু এই পাকিস্তানের আক্রমণের মুখে তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইনিশিয়ালি আমার ধারণা, তাদের ধারণা ছিল পাকিস্তানকে যদি ইন্ডিয়া এককভাবে সামাল দিতে পারে আমাদের কোনো অসুবিধা নাই, ইন্ডিয়া যদি পাকিস্তানকে হারিয়ে দেয় আমাদের কোনো তাতে কিছু আসে দেয় না। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু প্রকাশ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছে, আগেও বলেছেন, সম্প্রতিকালেও বলেছে। কিন্তু যখন ভারতের বিরুদ্ধে ম্যাসিভ অ্যাটাক হয়ে গেল তখন আমার ধারণা ভারতের দিক থেকে অনুরোধেই সম্ভবত, নট শিওর, সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিতে হয়েছে। এখানে একটা গোয়েন্দা তথ্যের কথা বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে যে তার ভিত্তিতে এইটা একটা দুইটা হতে পারে। একটা হচ্ছে যে পাকিস্তানের একটা নিউক্লিয়ার সার্গোদার কাছে বোধহয় একটা নিউক্লিয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার স্টোরেজ সাইটে ভারতীয়রা আক্রমণ করেছে এবং সেখানে আমেরিকানদের প্রেজেন্স আছে। এবং সেই কারণে এটা একটা ধারণা, বিভিন্ন জায়গায় কিরানা ওর সামথিং জায়গাটার নাম নাকি। তো এইরকম যদি হয়ে থাকে সেটাও একটা ওয়ার্নিং হতে পারে বা রেড ফ্ল্যাগ হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে ম্যাসিভ পাকিস্তানি অ্যাটাকের মধ্যে যদি ইন্ডিয়ানসরা কতটা প্রিপেয়ার ছিল, তারা এটাকে নিতে পারছিল কি না, এবং যদি না হতো তাইলে কি কনসিকোয়েন্স হতো, এই সামগ্রিক বিবেচনা নিয়ে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এটাতে হাত দিয়েছে। কিন্তু এখানে বলে রাখছি ভারত কিন্তু এটা পছন্দ করে না। আইদার কাশ্মীর ইস্যুতেও তারা থার্ড পার্টি ইনভলভমেন্ট চায় না, ভারত পাকিস্তানের ব্যাপারেও কিন্তু তারা খুব রিলাক্টেন্ট এই থার্ড পার্টির। এবং যে কারণে আপনি সিজফায়ার অ্যানাউন্সমেন্টটা ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যখন করছিলেন তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা উল্লেখ করেননি। তিনি পাকিস্তানের DGMO মিলিটারি অপারেশনস উনি ফোন করেছেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে এটুকুতেই। কিন্তু মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, জেডি ভ্যান্স, তারা দুজনেই কথা বলেছেন এবং ট্রাম্প নিজে টুইট করেছেন। সবখানে কিন্তু বলা আছে কি ইন্টারাকশন হয়েছে, কিন্তু ভারত এটা একেবারেই রিল্যাক্টেন্ট ছিল। তার কারণ হচ্ছে ভারত চায় না আইদার কাশ্মীর ওর যুদ্ধ সংক্রান্ত বিষয়ে তৃতীয় কোনো পক্ষের উপস্থিতি। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে গোটা ঘটনা পেহেলগাম থেকে শুরু করে এর সাথে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি যেমন জড়িত, ভারতের ইতিহাসও জড়িত এবং পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে বিরোধ সেটাও জড়িত। এই ক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে যখন বলা হলো যে তারা আন্তর্জাতিক তদন্ত হলেও এই ক্ষেত্রে চান এবং কোনো দায় যাতে তার আগে না দেওয়া হয়, এরপরে ভারতের তরফ থেকে যে একেবারে যুদ্ধে জড়িয়ে যাওয়া সেটা কি অনিবার্য ছিল নাকি অন্য কোনো রাস্তা এখানে খোলা ছিল? আচ্ছা, শুরুতে আমি বলি যে আপনি কয়েকবার বলেছেন যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, এটা অরুন্ধতী রায় যেটা বলেছেন আমি সেটা রিপিট করতে চাই যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এটা হলো দুটি দেশের শাসক গোষ্ঠীর, তাদের সমর্থক মিডিয়া, কিছু জেনারেলস এবং তাদের উভয়ের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর যুদ্ধ। এখানে ভারত পাকিস্তানের সাধারণ মানুষ এই যুদ্ধ সর্বতভাবে চেয়েছে এমনটা বলা যায় না আর কি। এবং আপনার শুরুতে যেটা বলছিলেন যে এই যুদ্ধে ভারত কেন জড়ালো বা এর ফলাফল কি, কে জিতলো এবং এটা জড়ানোটা ঠিক হয়েছে কিনা, এগুলোই তো। আমি বলবো যে পেহেলগামে যে হামলা হলো তারপর 14 দিন পর ভারত পাকিস্তানে হামলা করলো। এই 14 দিনে এমনকি এখন পর্যন্ত পেহেলগামে হামলায় পাকিস্তান কোনোভাবে যুক্ত এটা কিন্তু ভারত এখন পর্যন্ত বিশ্ববাসীর সামনে কোনো তথ্য উপাত্ত হাজির করেনি, করতে পারেনি। এমনকি জাতিসংঘেও তারা বলেছে আমরাও দেখাবো, কিন্তু এখন পর্যন্ত দেখেনি। অথচ এর মধ্যে তারা হামলা করলো এবং হামলার পক্ষে ভারতের জনমতকে এমনভাবে উত্তেজিত করা হলো যে এরকম একটা যুদ্ধ শুরু না করে ভারতের শাসকদের উপায় ছিল না। এবং যুদ্ধ শুরুর আগে তারা এমন একটা ধারণা দিয়েছিল যে পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করে ফেলবে, পাকিস্তানের কিছু অংশ বাদ দিয়ে দিবে, এরকম নানা ধরনের উত্তেজক কথা বলা হয়েছে। কিন্তু দেখা গেল 4 দিনেই ভারত একটা আপোষ মীমাংসায় রাজি হয়ে গেল। আজকে ভারতের সোশ্যাল মিডিয়ায় আজকে ট্রেন্ডটা কি, আজকে সবাই বলছে যে ইন্দিরা গান্ধী তো ভালো ছিল, চীন এবং আমেরিকার বিরোধিতা সত্ত্বেও উনি 1971-এর যুদ্ধ চালিয়ে গেলেন এবং জিতেছেন, লক্ষ্য হাসিল করেছেন।
তো আজকে কিন্তু মোদির ইমেজ ছাড়িয়ে ভারতের সাধারণ জনগণও কিন্তু ইন্দিরা ইন্দিরা করছে সোশ্যাল মিডিয়ায়, আমি দেখে এলাম। এবং অবস্থাটা এত করুণ যে ভারতের যে বিদেশ সচিব উনি এত হেনস্থার শিকার হচ্ছেন অনলাইনে যে উনি ওনার টুইটার হ্যান্ডেলটাও বন্ধ করে রেখেছেন। এবং ভারত যেই দুজনকে খুব দেখাচ্ছিল যে যুদ্ধ অফিসার হিসাবে, মুসলিম অফিসার এবং শিখ অফিসার, তাদেরকেও অনলাইনে কিন্তু চরম হেনস্থা করা হচ্ছে। অর্থাৎ আজকে ভারতের মুড কিন্তু ডিফারেন্ট। কারণ খুব কাণ্ডজ্ঞানী বোঝা যায় ভারত প্রায় সবগুলো ফ্রন্টে হেরেছে। প্রথমত পেহেলগামের ঘটনা তাদের গোয়েন্দা ফেইলিউর ছিল। দ্বিতীয়ত এই যুদ্ধে তো আসলে বিজয়ী হয়েছেন এক অর্থে ট্রাম্পের নির্দেশে তারা যুদ্ধ বন্ধ করেছে, ভারত পাকিস্তান উভয়। এবং ট্রাম্প প্রথম টুইট করে মানে ভারতের জন্য একটা নার্ভাস অবস্থা তৈরি করেছেন। এবং ট্রাম্প দ্বিতীয়বার বলছেন উনি কাশ্মীর বিষয়ে সমাধানে আগ্রহী। এই ঘটনায় আবারও কাশ্মীর যে একটা ডিসপিউটেড এরিয়া, এটা যে বিবাদিত এরিয়া, বিশ্বের সামনে সেটা চলে আসলো। অর্থাৎ পেহেলগামের ফেইলিউর এবং ট্রাম্পের এই বক্তব্যের পর কাশ্মীর বিষয়ে ভারতের এতদিনকার যে অবস্থান, যে এটা আমাদের ব্যাপার এবং আমাদের সাথে পাকিস্তানের ব্যাপার, সেই জায়গাটা কিন্তু আর থাকলো না। তাইলে কূটনীতিক ফ্রন্টেও তারা প্রচণ্ডভাবে হেরে গেল। দ্বিতীয়ত তাদের যে বিশাল মিলিটারি মাইটের যে মিথ, সেটা 4 দিনের যুদ্ধে কিন্তু সেটা তারা প্রমাণ দেখাতে পারলো না। বরং এই যুদ্ধে পাকিস্তানের পক্ষে চীনের যে অস্ত্রের মহড়া আমরা দেখলাম, সেইটা ভারতের জন্য একটা মনস্তাত্ত্বিক একটা ক্ষত হয়ে থাকলো, ভয় হয়ে থাকলো যে তাদের যে অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনা অস্ত্র যে পারফরমেন্স করলো সেখানে, সেটা ভারতের জন্য কিন্তু একটা ভয়ের ব্যাপার হয়ে থাকলো। 4 দিনে তারা এমন কিছু দেখাতে পারলো না যে তাদের জনগণের ভিতর একটা সামরিক আস্থা, মিলিটারি মাইট তৈরি হয়। দ্বিতীয়ত ভারত সবসময় চেষ্টা করেছে যে IMF এর লোন যেন পাকিস্তান না পায়। তাদের যুক্তি ছিল এই লোন পেলে সেটা সন্ত্রাসী কাজে ব্যবহার হবে। কিন্তু এই যুদ্ধের মাঝেই IMF কিন্তু পাকিস্তানকে $1 বিলিয়ন দিয়ে দিল। অর্থাৎ আন্তর্জাতিক ফ্রন্টেও এটা একটা ভারতের একটা পরাজয় হলো আর কি। তো আমি বলবো সব মিলে মানে, এবং আমেরিকাকে নাক গলাতে দিয়ে ভারতের শাসকরা তাদের জনগণের কাছে কিন্তু হেনস্থ হয়ে গেল। তারা অধিক ক্ষমতা দেখিয়ে জনগণকে যে উত্তেজিত করেছে, সেই উত্তেজনার প্রতিদান কিন্তু দিতে পারেনি। ফলে আজকে গত 24 ঘন্টায় ভারতে প্রচণ্ডভাবে তীব্রভাবে প্রশ্ন উঠেছে যে মোদি তো তাহলে যে প্রত্যাশা জাগিয়েছিলেন সেই প্রত্যাশার কিছুই হলো না। মোদি তো আপোষ করলেন, বিজেপি তো আপোষ করলো, কংগ্রেস এবং সাধারণ অন্যান্য দলও তাৎক্ষণিকভাবে সুযোগটা নিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বা এর আগেও সামরিক কর্মকর্তারা যে ব্রিফ করেছেন, সেখানে তো তারা এটাকে বিরাট বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করছেন। সেটা কি ধোপে টিকছে না? সেটা তো ধোপে টিকছে না, কারণ মাত্র 4 দিন তারা যুদ্ধ করতে পারলো। 4 দিনের যুদ্ধে এমন কোনো পারফরমেন্স দেখাতে পারলো না যে পাকিস্তানের খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া বা পাকিস্তান ধরাশায়ী হয়ে যায়, সেরকম কিছু হলো না। উপরন্তু তাদের যেটা সবচেয়ে স্পর্শকাতর বিষয়, যে কাশ্মীর বিষয়ে এখন আলোচনার প্রস্তাব চলে এসেছে। কাশ্মীর যে একটা বিবাদিত বিষয়, এটা যে আন্তর্জাতিক সমাজে দায় আছে, সেটা কিন্তু এখন ভারতকে প্রায় মেনে নিতে হবে। ভারত যদি ট্রাম্পের এটা আহ্বান প্রত্যাখ্যান করে, সেটাও কূটনীতিকভাবে তাদের কোণঠাসা করে ফেলবে। সেটাও পাকিস্তানের জন্য একটা বিজয় হবে পরোক্ষে। এই ফাঁকে তো আবার ভারতের যুদ্ধবিরতি মেনে নেওয়ার ফাঁকেই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাও তাদের বাণিজ্য যুদ্ধ একরকম স্থগিত করছে। এটা কি বিশ্বের যে রাজনীতি সেখানে ওখানে একটা ইঙ্গিত বহন করে? হ্যাঁ, এবং আমি বলবো যে আমেরিকা আবার দেখালো যে বিশ্বে নেতৃত্ব দেওয়ার তার সুযোগ আছে এবং তার সামর্থ্য আছে। ভারত পাকিস্তানে এই যে 300 পারমাণবিক বোমার ঝুঁকি যে দক্ষিণ এশিয়ার মানুষ পড়ে গিয়েছিল, সেখানে তার একটা উদ্যোগ কিন্তু একটা বিরাট একটা স্বস্তির কারণ হলো। এবং দ্বিতীয়ত কাশ্মীর বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়ে সে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ইঙ্গিত দিল। এবং তৃতীয়ত তাৎক্ষণিকভাবে বা পরবর্তী পদক্ষেপ হিসাবে চীনের সাথে শুল্ক যুদ্ধে যে একটা আলাপ আলোচনার সুযোগ তৈরি করলো। আমি বলবো তার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু যুক্তরাষ্ট্রকে একটু এগিয়ে দিল গত কয়েকদিন। ধন্যবাদ। জনাব ফয়সাল মাহমুদ, আপনার কাছে আসতে চাই। আপনি দিল্লিতে রয়েছেন, সেখানে আসলে নিশ্চয়ই সরকারি কর্মকর্তাদের সাথে আপনার আলাপ হয় এবং সব মিলে তাদের যে মনোভঙ্গি সেটা আপনার দেখার সুযোগ হচ্ছে। কি দেখছেন সেখানে, এবং এই যে তাদের তরফ থেকে নিজেদের শক্তিশালী অবস্থান প্রমাণ করার চেষ্টা, সেটা আপনার বিচারে কেন সেভাবে কাজে দিচ্ছে না? ধন্যবাদ। জি, আমি সরকারি কর্মকর্তাদের বিষয়ে বলার আগে আমি একটা জিনিস একটু বলে নিই। আমি আজকেই উত্তরাখণ্ড থেকে দিল্লিতে ফিরছিলাম, প্রায় 6 ঘন্টার ট্রেন জার্নি। ইন্ডিয়ান রেলওয়ে আসলে একটা মাইক্রোজম অফ ইন্ডিয়ার মানে
ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট নানান রকম মানুষ, তো অনেক মানুষের সাথে কথাবার্তা হয়েছে। আমার পাশের সিটেই ছিল হচ্ছে নৈনিতালের একটা মেয়ে, সে আবার ব্রিটিশ ইংল্যান্ডে ছিল লম্বা সময়, তার সাথে কথা হলো। আশেপাশের সিটে ছিল রাজস্থানের 2 জন, এক জায়গায় ছিল হচ্ছে কর্ণাটকের একজন, পাঞ্জাবের একজন, কথা হলো। তাদের এক একজনের কথা এক এক রকম। সিজফায়ারের বিষয়টাকে তারা ধরেন যে সাউথের সাথে এমনি জানেন সেন্টারের একটা দ্বন্দ্ব, তারা যেহেতু কর্ণাটক, এখানে তারা কংগ্রেসের স্ট্রং হোল্ড, তারা জিনিসটাকে একরকম ভাবে দেখছে। তারা বলছে যে নরেন্দ্র মোদী এখানে সিজফায়ার মেনে নেয়, এবং যেহেতু ট্রাম্প টুইট করে জিনিসটা জানিয়েছে, এটা তারা এই জিনিসটাকে তারা খুবই উইক হিসেবে দেখছে। যে রাজস্থানের যে লোক, তারা স্ট্রং বিজেপি সাপোর্টার, বোঝা গেল কথাবার্তা শুনে। তারা হচ্ছে এই জিনিসটাকে এখনো তারা দাবি করছে যে এখানে এবারের মতো ভালো অ্যাটাক ইন্ডিয়া কখনো করেনি, মানে এবার রিয়েল অ্যাটাক করেছে পাকিস্তানকে, ইভেন 2019 সার্জিক্যাল স্ট্রাইকের থেকে বেটার ছিল। নানান তর্ক বিতর্ক, বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ঠিক 8টার সময় যখন নরেন্দ্র মোদী এখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল, তখন এই গোটা ট্রেনের মধ্যে অনেক জায়গায় মোবাইল, সবাই ভাষণ দেখা শুরু করলো। এবং ভাষণ দেখার পরবর্তী পর্যায়ে মানে তাদের মধ্যে আমার মনে হইলো যে যদিও ছোট ট্রেনে কামরা তো আর পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করে না, বাট তাদের মধ্যে একটা ন্যাশনালিস্টিক জিল আসলো, মানে তারা সবাই তখন এই বিষয়টা নিয়ে পজিটিভলি বলা শুরু করলো। তো এই জিনিসটা আমি বললাম এই কারণে, কারণ আসলে ব্যাপারটা কি যে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ওনার ভাষণটা আমরা যদি অ্যানালাইজ করি তাহলে দেখি যে উনি কিন্তু এখানে স্ট্রংলি ইন্ডিয়াকে প্রজেক্ট করছে। এবং এখানে ইন্ডিয়ার যে বিষয়টা, ইন্ডিয়ান মিডিয়া এখানে কমপ্লিটলি একতরফা নিউজ। আপনি যদি ইন্ডিয়ান মিডিয়া খুলেন, স্পেশালি ব্রডকাস্ট মিডিয়া, সেখানে অসম্ভব বিষয় কোনো অবজেক্টিভ কোনো কিছু অ্যানালিসিস বা অবজেক্টিভ নিউজ জানার, কারণ ওই সাইডের কোনো খবরই আসে না। তো এখানে আমার পয়েন্টে বলতে চাচ্ছি যে তাদের এখনো, ওই যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেটা বললো যে এখনো অপারেশন সিন্দুরও শেষ হয়নি, যুদ্ধও শেষ হয়নি, কোনো কিছু শেষ হয়নি। সুতরাং এইটা তারা মানে এখন এই মুহূর্তে সিজফায়ার আছে, এবং সেই সিজফায়ারটা যেটা মুশকিলটা হচ্ছে কি যে ওই ইউএস এর স্পেশালি ট্রাম্পের টুইট বা ইউএস এর এই জিনিসটাকে ইন্ডিয়ানরা গড়পড়তা ভাবে সবাই খুব বাজেভাবে দেখছে। আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য জায়গায় যে সমস্ত ইন্ডিয়ান অফিসিয়ালদের সাথে কথা হয়েছে, আপনি একজনের নাম বলি আপনার, উনি ইনফ্যাক্ট পাবলিকলি জিনিসটা পড়েছে, কুনওয়ার সিবাল, হন অ্যাম্বাসেডার, উনি ফরেন সেক্রেটারি ছিল আগে। উনি খুবই এটা নিয়ে খুবই সমালোচনা করছে, বলছে যে এটা এভাবে ইউএস এটা বলা তাদের কোনো অধিকার রাখে না, এটা আমাদের ইন্ডিয়া পাকিস্তানের বিষয়ে এভাবে তারা বলতে পারে না, যেহেতু ডিজি লেভেলে তারা এই যে আলোচনাটা হওয়ার পরে সিজফায়ার হয়েছে, সেখানে ইউএস কেন কৃতিত্ব নিচ্ছে। সো এই আমরা তারা তাদের ন্যাশনালিস্টিক জিল অনেক, তারা এখানে এই এবং নরেন্দ্র মোদীর এই ভাষণ 8টার সময় যেটা দিল, তার আগে যে মনোভাব ছিল ইন জেনারেল কান্ট্রির, আমার ধারণা এই ধরনের ভাষণের পরে এবং তারপর মিডিয়া কনস্ট্যান্টলি জিনিসটাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, আবার দেখা গেলো জিনিসটা বেড়ে গেছে। তো এই এটা ক্ষেত্রে কোনো জনাব ফয়সাল, এই ক্ষেত্রে ধরুন তাদের বিদেশ সচিবের তো যে টুইটার হ্যান্ডেল সেটা বন্ধ করে দিতে হলো, সেক্ষেত্রে সার্বিকভাবে এই যে এক ধরনের পরাজয়ের যে একটা আভাস রয়েছে এই 4 দিনের মাথায় যুদ্ধবিরতিতে, সেটা কি সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছচ্ছে না, নাকি সেটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অংশ? এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে, সেটা আমি অনেক ইন্ডিয়ানদের সাথে কথা বলেই বুঝেছি। সেটা হচ্ছে কি যে মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া কিন্তু যদি ধরেন এবারের টোটাল যে ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু ইন্ডিয়ানদের অ্যাকচুয়ালি সাকসেস আছে। কারণ এই যে আমাদের হুয়ান কুইস্টার যেটা বললো, ওদের কিন্তু নূর খান বেস যেটা একেবারে পারমাণবিক অস্ত্রের মজুদের কাছে, সেখানে পর্যন্ত প্রেসাইজ অ্যাটাক ইন্ডিয়া করতে পেরেছে। ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে ঢুকে ভালো কয়েকটা প্রেসাইজ অ্যাটাক অ্যাকচুয়ালি করেছে, যেটা 2019 তারা করেছিল কিনা সেটা কিন্তু কোনো প্রমাণ নাই ঠিক কথা, তারা মুখে বলেছিল সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু এবার অ্যাকচুয়ালি করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের মিডিয়া, বড় বড় মিডিয়া, ওই ইন্ডিয়া টুডে, জি নিউজ, তারা এই ধরনের নিউজ ছাপিয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টার, উনি পালিয়ে গিয়েছে, ইমরান খান ফেরত আসছে, রাওয়ালপিন্ডি দখল, ইসলামাবাদ দখল। মেইন স্ট্রিম মিডিয়া চিন্তা করেন যে ইন্ডিয়া চ্যানেল 24 এই জিনিস দেখাচ্ছে। এতে ইন্ডিয়ার লোকই বিরক্ত, যে বললাম রাজস্থানের যে কড়া বিজেপি সাপোর্টার, সেও বলছে যে আমাদের মিডিয়া এইসব দেখে আমাদের সাফল্যটাকে ধ্বংস করে দিল, এইটাই তো তাদের ব্যাপারটা কি যে এইটাতে ওই যে পাকিস্তান টুইটারে যে বিক্রম মিস্ত্রি যে একটা বিশাল আক্রোশের শিকার হইলো, তার বড় কারণ কিন্তু এইটা, কারণ তাদের এক্সপেকটেশন ছিল বিশাল, যে রাওয়ালপিন্ডি দখল হয়ে গেছে ইসলামাবাদ, সেখান থেকে আপনি এই এক্সপেকটেশন মিট আপ না করতে পারলে তো গালি খাবেনি। এখানে এই ঘটনাটাই ঘটেছে। কিন্তু এই সবকিছুর জন্য তো নেতৃত্বে নরেন্দ্র মোদী, তিনি এই সবকিছুর উপরে থেকে যান কিভাবে? শুধুমাত্র বিদেশ সচিব এই আক্রমণের শিকার হন, নরেন্দ্র মোদীর ভাষণের পর আবার জিনিসপত্র ঘুরে যায়, এটা কি প্রধানমন্ত্রী সবকিছু থেকে আলাদা, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে? এরকম আমি একটা এটা আমি একটা ছোট একটা ঘটনা দিয়ে বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি যখন আমাকে দিল্লিতে এই পজিশনটা অফার করলো, তখন দিল্লিতে আমার একজন শুভাকাঙ্ক্ষী সম্পাদক, উনি আমার বহু পুরনো মানে শুভাকাঙ্ক্ষী, ওনার পত্রিকা আমি লিখতাম। উনি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে ফোন করে বললো যে ফয়সাল, আপনি আপনার টুইটার ফিডে যদি নরেন্দ্র মোদী সম্পর্কে কোনো খারাপ কথা থাকে,
আর ন্যাশনাল সিকিউরিটি সম্পর্কে যদি কোনো খারাপ কথা থাকে এখনই স্যানিটাইজ করে ফেলেন, উনি আমাকে ফোন মানে হোয়াটসঅ্যাপে বললো। সো হ্যাঁ, আমার কোনো ছিল না, বাট আমি খানিকটা বোধহয় বাংলাদেশের আভাস পাওয়া যাচ্ছে। ছিল, হ্যাঁ। আরো বিস্তারিত আলাপ করব, একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে ফিরে আসতে চাই। যে প্রসঙ্গে আমরা আসলে ছিলাম, যে দোষটা একজন কর্মকর্তার বা একজন মন্ত্রীর বড়জোর, নরেন্দ্র মোদী এই সবকিছুর উপরে। বাংলাদেশে আমরা এই সংস্কৃতির মধ্য দিয়ে শেখ হাসিনার ব্যাপারে দীর্ঘদিন ধরে গিয়েছি। সেক্ষেত্রে এই যে যাকে তারা মোদি ম্যাজিক হিসেবে এতদিন ধরে বাজারজাত করার চেষ্টা করে আসছে, সেখানে কি খানিকটা ভাটা পড়ছে? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে গিয়ে কাশ্মীরের যে ইতিহাস, কাশ্মীরের জনগণের যে দাবি, তাদের যে এতদিনের যে অধিকার বঞ্চিত হয়ে থাকা, সেই প্রসঙ্গে আসলে এই যে নতুন করে কাশ্মীর প্রসঙ্গ আসলো বিশ্বমঞ্চে, সেটা কি সামনে এগোনোর সুযোগ দেখেন কিনা আপনি? আসলে ওই যে ইংরেজিতে একটা কথা আছে যে ভিক্টরি হ্যাজ 1000 ফাদার্স বাট ডিফিট ইজ অরফান। আজকে ভারতে বিজেপি ঘরানার যেসব সাংবাদিক বা টুইটার হ্যান্ডেল আছে, তারা কিন্তু আর এককভাবে কোনো বিষয়ে প্রশংসা করছে না কারো, তারা নানা ধরনের আন্তঃকলহে লিপ্ত হয়ে গেছে যে আমরা কি করলাম। ভারতের একজন সেনাপ্রধান টুইটারে লিখেছে যে আগামী ভবিষ্যতের কাছে প্রশ্ন হয়ে থাকবে এই যুদ্ধে আমরা কি রাজনৈতিকভাবে অ্যাচিভ করলাম, কি সামরিকভাবে অ্যাচিভ করলাম। আসলে যদি আপনি একটার পর একটা দেখি, এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের নিরাপত্তা বাড়লো কিনা, এর কোনো উত্তর আমরা পাই না। এই যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানকে অপদস্থ করা গেল কিনা, সেইটারও কোনো উত্তর আমরা পাই না। এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো কিনা, তারও কোনো মীমাংসা নাই। এই যুদ্ধের ভিতর দিয়ে নরেন্দ্র মোদী যে প্রত্যাশা তৈরি করেছিলেন ভারতের জনগণের মাঝে, যে আমরা পাকিস্তানকে, আমরা সমস্ত সন্ত্রাসী আস্তানা এবার গুড়িয়ে দেব, এবং আজকে ভাষণে উনি বলেছেন যে আমরা শতাধিক সন্ত্রাসীকে হত্যাও করেছি। দেখুন, এই যুদ্ধে প্রায় পাকিস্তানে যারা মারা গেছে তাদের মধ্যে অনেক শিশুও ছিল। তো এরা তো ভারতের দৃষ্টিতে, ভারত যদি এদেরকে সন্ত্রাসী প্রমাণ করতে চায়, সেটা বিশ্ববাসী গ্রহণ করবে না। আমি বলবো এই যুদ্ধে ভারত প্রায় কোনো ফ্রন্টেই জিতেনি, বরং সত্য হলে এই পাকিস্তান নানা ফ্রন্টে জিতেছে। পাকিস্তানের পজিশনটা ছিল ডিফেন্সিভ যুদ্ধে, তারা ভারতকে কিন্তু আগ্রাসী শক্তি হিসেবে দেখাতে পারলো, কারণ পেহেলগাম ঘটনার পর ভারত কোনো প্রমাণ দিতে পারেনি, তারপরও তারা আক্রমণ করেছে। এই আক্রমণের ভিতর দিয়ে মনে হতে পারে যে ভারত একটা শক্তি প্রদর্শনের খেলায় বোধহয় জিতলো, কিন্তু বিশ্ববাসীর সামনে কিন্তু প্রমাণিত হলো অন্য জিনিস। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন, অবশ্যই কাশ্মীর বিষয়ে কাশ্মীরিরা অনেকগুলো বছর যেটা করতে পারেনি, গত 5-6 বছর, এই এক ঘটনায় ভারতের যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু কাশ্মীর ইস্যুটা আবার আন্তর্জাতিকীকরণ হয়ে গেল। এবং আমরা জানি ওআইসির মতো সংস্থাও এটা কোনো করতে পারেনি, সেটা ভারতই করে দিল। তো আমি বলবো যে এটা ভারতের দিক থেকে, এবং ভারতের দিক থেকে একটা বিপর্যয়, আর পাকিস্তানের দিক থেকে একটা অর্জন আমি বলবো। এক্ষেত্রে নরেন্দ্র মোদী ভাষণে বলবার চেষ্টা করেছেন শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে, সেটার কি সুযোগ আছে আদৌ? না, আলোচনা যখন শুরু হবে শর্ত দিয়ে তো হবে না, এবং আলোচনা যখন হবে, এবং এই যে আলোচনা হওয়াটা, যে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে, এটাই তো মোদির রাজনীতির। এবং কাশ্মীর নিয়ে যে গত 2-3 বছর 4 বছর যেসব পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সবগুলোর জন্য তো একটা ডিজাস্টার। কারণ তারা সবসময় বলেছিল কাশ্মীর, জম্মু কাশ্মীর আমাদের অংশ, এ নিয়ে কোনো আলোচনা হবে না, এটাই ছিল মূল। তো মোদি এখন তার জনগণকে কি প্রতিউত্তর দিবেন? তাকে যখন ট্রাম্পের সাথে বা জাতিসংঘের মধ্যস্থতায় বসতে হবে, তখন তো জাতিসংঘ কাশ্মীর নিয়ে যেসব প্রস্তাব এতদিন এসেছে, সেগুলোই আবার আলোচনায় চলে আসবে। এবং পানি নিয়ে তারা যে পদক্ষেপ নিয়েছে, এই যে আগ্রাসী যুদ্ধের পানি যুদ্ধ, সেই প্রসঙ্গটাও চলে আসবে কিন্তু। এবং এগুলো তো একটা জাতীয়তাবাদী উত্তেজনা থেকে নেওয়া হয়েছিল, এগুলা কিন্তু আন্তর্জাতিক কোনো আলোচনায় এগুলাকে যৌক্তিক প্রমাণ করা খুব দুরূহ কূটনীতিক ভাষায়। ফলে এইসব জায়গায় আমি বলবো ভারতের একটা বিরাট পরাজয়ই আমি বলবো। এবং সবচেয়ে বড় বিষয়, এই যুদ্ধের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত সম্পর্কে যে ভীতির আবহ তৈরি হলো, এবং এই যুদ্ধের সময় বাংলাদেশে তারা যেভাবে কিছু মানুষকে পুশিন করলো বাংলাদেশ সীমান্তে, সেটা আরেকটা ভীতির ব্যাপার তৈরি হলো। এবং এর মাঝে চীন চুপচাপ থেকেও যে কূটনীতিক অর্জন, এবং চুপচাপ থেকেও যে সামরিক অর্জন, সামরিক শ্রেষ্ঠত্বের একটা পরোক্ষ বার্তা সে দিতে পারলো, এটাও ভারতের বিপক্ষে গিয়েছে আমি বলবো।
এক্ষেত্রে আরেকটা ব্যাপার সামনে ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে ভারতের গণমাধ্যম। আমরা খানিকটা এরই মধ্যে কথা বলেছি, মূলধারা গণমাধ্যম বাদ দিলেও সেখানে কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট যারা ইউটিউবার, ব্লগার, তারা একরকম বাংলাদেশ প্রসঙ্গে মোটামুটি নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন, কিন্তু এবারে দেখা গেল মোটামুটি তারাও সবাই কম বেশি যুদ্ধের পক্ষে কথা বলছেন। একমাত্র হয়তো অরুন্ধতী রায়ের কণ্ঠস্বর শোনা গেছে এই সব কিছু ভেদ করে, বা হয়তো ক্ষেত্র বিশেষে কবির সুমনের। কিন্তু এই যে একেবারে সবাই মিলে যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া, এটার কারণটা কি? এটা আসলে ভারত একটা অদ্ভুত রাজনৈতিক মনস্তত্ত্ব তৈরি হয়েছে, অদ্ভুত সামাজিক মনস্তত্ত্ব তৈরি হচ্ছে। ভারত 140 কোটি মানুষের দেশ, তারা নিজেরা 150টি পারমাণবিক বোমা বানিয়েছে, পাকিস্তানের হাতেও 150টি পারমাণবিক বোমা রয়েছে। কীরকম একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এই জাতীয়তাবাদী অহংয়ের কারণে। এবং অদ্ভুত বললাম এই জন্য, ভারতের মোদী সরকার যুদ্ধ চাইছে, সামরিক উত্তেজনা ছড়াতে চাইছে, সেখানকার বিরোধী দলগুলোও তাতে মানে আরও ইন্ধন যোগাচ্ছে, তারাও এটা চাচ্ছে, সেখানকার মিডিয়া এটা চাচ্ছে। মানে ভারতের এই যে সামরিক মনস্তত্ত্ব, এই যে আক্রমণাত্মক মনস্তত্ত্ব, এইটা পুরো দক্ষিণ এশিয়ার মানুষের জন্য বিরাট একটা ঝুঁকির কারণ হয়েছে। আজকে পাকিস্তান সামরিক ক্ষেত্রে $1000 কোটি খরচ করে, ভারত করে $8000 কোটি, প্রায় 8 গুণ বড় সামরিক শক্তি দিয়েও কিন্তু তারা পাকিস্তানকে কিন্তু বড় ধরনের কোনো শিক্ষা দিতে পারেনি। এর কারণ হলো শুধু জাতীয়তাবাদী অহং দিয়ে কিন্তু একালে কোনো পরিস্থিতিতে নৈতিক কোনো নেতৃত্ব, নৈতিক কোনো শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। বরং দেখা গেল গাজার কারণে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নিন্দনীয় হওয়ার পরেও শান্তির পক্ষে কাশ্মীর ইস্যুতে অবস্থান নিয়ে কিন্তু ট্রাম্প কিন্তু এখন কিন্তু প্রশংসায় ভাসছেন। পুরো দক্ষিণ এশিয়ায় অন্তত যুক্তরাষ্ট্রের এই কূটনীতি দারুণ প্রশংসিত হচ্ছে। ফলে এই যে যুদ্ধের বিকল্প ভাবাটা দরকার ভারতের জনগণের, যে এই যুদ্ধপন্থী মনোভাব দক্ষিণ এশিয়ায় তার যে নেতৃত্ব প্রদানের যে সুযোগ, সেটা কিন্তু সে অর্জন করতে পারছে না, সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তানের কাছে তো বটেই। এবং আমি শেষ একটা উদাহরণ দিতে চাই, এই যুদ্ধের মাঝে ভারতের একটা টক শোতে ইরানের একজন অফিসার যুক্ত হয়েছিলেন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, ইরান আজকে সরকারিভাবে ভারতের কে প্রতিবাদ জানিয়েছে। এটা হলো ইরানের ওই অফিসারকে ভারতের মানে টকশোতে যারা ছিলেন তারা খুব নিন্দনীয় ভাষায় আক্রমণ করেছিলেন। আমি বলবো ভারতের ওই জাতীয়তাবাদী অহং, তাকে দুনিয়া জুড়ে কিন্তু কূটনীতিকভাবে এক ধরনের হেনস্থার শিকার হতে হবে সামনে। জি, ধন্যবাদ। এবার রহমান কবির, আপনার কাছে ফিরে আসি। এই যে গোটা সময় জুড়ে ভারতে বিশেষ করে পেহেলগাম হামলার পরে তাদের দেশের মুসলমানদের বাংলাদেশি বলে পরিচয় দেয়া, বাংলাদেশে পুশিন করার ঘটনা আমরা দেখলাম। এই ঘটনা এবং এই যুদ্ধের পরে, যুদ্ধবিরতির পরে আসলে এই পুরো ব্যাপারটা সে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য আসলে কি বার্তা নিয়ে আসলো? তাদের অবস্থাটা কি দাঁড়ালো? খুব ভালো কিছু হবে বলে মনে হয় না। তার কারণ যেটা আলতাফ ভাই বললেন, যে ভারতে এক ধরনের একটা উন্মাদনা, মানে জঙ্গি উন্মাদনা যদি বলি আমরা, বা যুদ্ধকেন্দ্রিক উন্মাদনা কিন্তু বিরাজমান। এবং যেটা একটু আগে ফয়সাল মাহমুদও যেটা বললেন, যে মোদি বলছেন যুদ্ধ তো শেষ হয়নি, অপারেশন সিন্দুর তো শেষ হয়নি। মানে তার অর্থ হচ্ছে যে চলমান যুদ্ধ, যেটা নেতানিয়াহু গাজাতে বলছেন, এটারই এক ধরনের প্রতিধ্বনি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যে যুদ্ধ শেষ হয় না, সাময়িকভাবে আমরা থামিয়েছি, যে প্রয়োজন হলে আবার শুরু করব। তো কাজেই এই আলতাফ ভাই সঠিক বলেছেন, এই যুদ্ধান্দেহী মানসিকতা, এই যুদ্ধ কেন্দ্রিক কূটনীতি বা এই যুদ্ধকেন্দ্রিক রাজনীতি কিন্তু আখেরে বা চূড়ান্ত বিবেচনায় আপনাকে নিজের ভাবমূর্তিকেও, ভারতের ভাবমূর্তিকেও ভালো ইতিবাচক জায়গায় নেবে না। এবং ভারতের যে এখন ধরেন ভারত নিজেকে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবার জন্য একটা চেষ্টা গত 10, 15, 20 বছর ধরে আমরা দেখেছি। পাকিস্তান তো ওটার সাথে তুলনা প্রয়োজন নাই। কিন্তু এই 4 দিনের যুদ্ধে কি হলো? চীনের সাথে তো এখন আর তুলনার কোনো প্রয়োজন নেই, আপনি এখন পাকিস্তানের সাথে তুলনীয় হয়ে যাচ্ছেন। তো কাজেই আপনার এই যুদ্ধান্দেহী মনোভাব, সেটা 2014 সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানের সাথে কোনো কথা নাই, পাকিস্তানকে ফাললে শায়েস্তা করো, এই মানসিকতার আপনি এখন ফসলটা ঘরে উঠছে, যে পাকিস্তান আপনাকে এই 4 দিনে পাকিস্তানের সাথে লড়াই করে আপনাকে টিকে থাকতে হচ্ছে। এবং পাকিস্তান সেখানে তার যোগ্যতার খানিকটা প্রমাণ দিয়েছে। এটা আমাদের কথা নয়, নিউ ইয়র্ক টাইমস বলে, এটা ব্রিটিশ মিলিটারি এক্সপার্টসরা বলছে, বাইরের দেশে বিভিন্ন যারা এক্সপার্টস আছেন তারা বলছেন যে পাকিস্তান পারফর্ম রিজনেবলি ওয়েল।
তো সেই জায়গাতে এখন আপনি আবার হাইফেনেট করে দিলেন নিজেকে পাকিস্তানের সাথে, চীন বাদ থাকলো, তো আপনি আন্তর্জাতিকভাবে তো কৌশলগতভাবে তো আপনি বেসিক্যালি নিজেকে রেলিগেট করলেন। তো কাজেই আপনার যে রাজনীতি, যে কূটনীতি, যে সমাজনীতি আপনাকে পেছন দিকে নিয়ে যায়, আপনার সম্মানহানির কারণ হয়, সেটা কি সঠিক পথ? কাজেই ভারতের এই উপলব্ধিটার প্রতি আমার প্রয়োজন এখন। যে কারণ দেখেন দক্ষিণ এশিয়া, সারা পৃথিবীর সব জায়গায় আপনি এই ট্রাম্প ট্যারিফ নিয়ে যখন যুদ্ধ হচ্ছে, সবাই নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করছে আঞ্চলিকভাবে। সাউথ এশিয়া ইজ ওয়ান রিজিয়ন যেখানে কোনো সারা শব্দ নাই, বরঞ্চ উল্টো রাস্তায় আমরা হাঁটছি, আমরা যুদ্ধে যাচ্ছি। এবং ট্রাম্পের মতো, যিনি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আজকে শান্তিবাদী হিসাবে নিজেকে প্রমাণ করতে পারলেন, এই অন্তত এই ভারত পাকিস্তানের ক্ষেত্রে। কিন্তু এই যে গোটা ব্যাপারটার মধ্যে মুসলমানদের চিহ্নিত করা, কাশ্মীরিদের চিহ্নিত করা এবং তার সাথে সেভেন সিস্টার্সে যা ঘটছে, এই যে এত বিপুল সংখ্যক মানুষ তো এরা ভারতের মধ্যে, তাদের কি কোনো কণ্ঠস্বরের অবশিষ্ট নেই ভারতের মধ্যে? ভারত, যেটা আলতাফ ভাই বলছিলেন, ভারতের পলিটিক্সটা হচ্ছে মেজরিটারিয়ান পলিটিক্স। আপনি মাইনরিটির চিন্তা, মাইনরিটি ভোট তো বিজেপি গতবার ক্ষমতায় যখন ছিল, এখনও ক্ষমতায় আছে, কটা মুসলমানকে নমিনেট করেছে? নমিনেশনই দেয় না, ক্যাবিনেটেও দেয় না। তা আপনার দরকার নাই তো, তারা তো এটা বলে যে ওদের মাইনরিটি আমার দরকার নেই, এবং তারা বলে যে মাইনরিটি পলিটিক্স করে কংগ্রেস ক্ষমতায় থেকেছে, তা আমি মাইনরিটি পলিটিক্স করবো না, আমি মেজরিটির লোককে নিয়ে আমি থাকবো, হিন্দুরা মেজরিটি, আমি তাদের নিয়ে চিন্তা করবো, মাইনরিটি কি হলো, আই এম নট বদার্ড। এবং কংগ্রেসও কি বলছে আর তাদের কথা এখন কংগ্রেসও বলছে না, সেটা বলা যাবে না। রাহুল গান্ধী সফট হিন্দুত্ব বা লাইন ফলো করেছিলেন সাম্প্রতিককালে, এরকম অভিযোগ তো আছে। কারণ যেহেতু ডমিনেন্ট থিমটা সোসাইটিতে ধর্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে বা কমিউনাল হয়ে যাচ্ছে, তখন এর পাল্টা হিসেবে তো কংগ্রেস মেজরিটি, মানে কংগ্রেস ওখানে দাঁড়াতে চায় না। কমিউনিস্টরা দাঁড়িয়েছে, এলিমিনেটেড হয়ে গেছে। যারা দাঁড়িয়েছে, আপনি কমিউনিস্ট এক সময়তে ছিল, এখন তো ওদের অস্তিত্বই নেই। তো কাজেই আপনি যদি এই ক্ষমতার রাজনীতির মধ্যে থাকতে চান, তো ওই ন্যারেটিভটাও আপনাকে খানিকটা শেয়ার আপনাকে ওখান থেকে নিতে হবে। আপনি হয়তো ওদের মতো এত উগ্র হবেন না, কিন্তু কংগ্রেসও কিন্তু একটু সুপ্ত কমিউনালিজম আজকাল তারা ব্যবহার করছে। সেক্ষেত্রে ভারতের যে সংখ্যালঘু জনগোষ্ঠী, তাদের ভবিষ্যৎকে একরকম অন্ধকারই বলা চলে। আপনি মিয়ানমারে দেখেন কি হয়েছে, সে তো একই জিনিস। 2011 সালে পরের থেকে বুদ্ধিস্ট ন্যাশনালিজম রাইজ করেছে, তারই ফল আপনার রোহিঙ্গা জনগোষ্ঠী। আপনার ভারতে তাই হচ্ছে। আমরা ভুলে যাচ্ছি কেন এনআরসির কথা, আমরা ভুলে যাচ্ছি কেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের কথা, এগুলো আপনাদের এখানে আলোচনা করেছি না আমরা। তো এইগুলি সবগুলোরই তো আপনি সঞ্চয় হচ্ছে। তারপরে গিয়ে আপনি হয়তো দেখতে পারেন পরে আরেকটা এরকম যে বললেন মাইনরিটি, যে তাদেরকে যেভাবে হ্যান্ডেল করা দরকার, বা এমন একটা বিষাক্ত পরিবেশ হতে পারে, তখন আর ওরা ওখানে থাকতেই চাইবে না। তো কাজেই এই ধরনের রাজনীতি, এই ধরনের যারা জীবনবোধ, সেটার পরিণতি এরকম নেতিবাচক হয়। দুর্ভাগ্য হচ্ছে যে আমরা প্রতিবেশী হিসাবে আমরা তার কিছুটা আঁচ পেতে পারি, এবং তার প্রতিক্রিয়াও কিন্তু এখানে দেখা দিতে পারে, এবং সেটাকে থামানোই, এবং সেটা থামিয়ে একটা গণতান্ত্রিক উদারনৈতিক দেশ হিসাবে টিকে থাকা, এটাই বাংলাদেশের জন্য। ধন্যবাদ। জনাব ফয়সাল মাহমুদ, আপনার কাছে আসি। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত সবসময় খুবই সরব অবস্থানে। ভারতে সাম্প্রতিক সময় পেহেলগাম হামলার পরে বাংলাদেশি হিসেবে মুসলমানদের আটক করার পরে, যদিও দেখা গেছে তাদের একটা বড় সংখ্যকই ভারতীয় নাগরিক, এবং এরপর বাংলাদেশে আবার পুশিং করার ঘটনা এই যুদ্ধের মধ্যেই ঘটল। বাংলাদেশ সরকার আসলে এসব ব্যাপারে কি অবস্থান নিচ্ছে? এই বিষয়ে বাংলাদেশ সরকার অলরেডি যোগাযোগ করেছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করেছে এবং তাদেরকে নোট ভার্বালও দিয়েছে। তো এখন ইন্ডিয়ার তো আসলে যুদ্ধাবস্থা যেহেতু, সেহেতু তারা এখন এই বিষয়ে কোনো রিপ্লাই দেয়নি। আর এখানে হাই কমিশন থেকে আমরা, অ্যাটলিস্ট আমার যে প্রেস উইং, সেখান থেকে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে গত 3 মাসে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ডেটাটা এখনো পুরো একসাথে করা হয়নি, কতজন বাংলাদেশি নাগরিক, তারা বলছে বাংলাদেশি নাগরিক, মানে তাদের পত্রপত্রিকা এভাবে আসছে যে বাংলাদেশিদেরকে আটক করেছে, কতজনকে করেছে সেটার একটা তালিকা আমরা তৈরি করেছি। সো সেখানে আমার এক্সাক্ট আমি সংখ্যাটা 1100 সামথিং এই পরিমাণ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে একটা ওই যে ডেটা অ্যানালিসিস করা হয়েছে, মোর দেন 80%, প্রায় 10 বছরের উপরে অলরেডি ইন্ডিয়াতে আছে, তাদের অনেকের আধার কার্ড আছে, অনেক কিছু আছে।
তারপরে তাদেরকে, এবং তাদের সবাই মুসলিম, তাদেরকে সবাইকেই এই আইডেন্টিটিতে বলা হচ্ছে তারা বাংলাদেশ, এবং তাদেরকে আটক করে ডিটেনশন সেন্টারে অলরেডি রাখা হয়েছে। তো এখন এইটা আসলে ওরা কেন করছে, এবং এটা তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এখানে এদের মধ্যে প্রবাবলি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী নেই, যে এখানে যেহেতু ইন্ডিয়াতে তো অনেকেই আছে আমরা জানি, কিন্তু এখানে এদের মধ্যে নেই। মানে আমরা যে কয়েকজন বাংলাদেশিকে ফেরত চাচ্ছি তাদেরকে তো ফেরত দেওয়ার ব্যাপারে তারা খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না, সেটা দেখাচ্ছে না, কিন্তু এই 1100 সামথিং এর মধ্যে আমি অলরেডি মোটামুটি 100% শিওর বলতে পারি নেই, কারণ আমরা এই অ্যানালাইসিসটা করছি। তো এখন এইটা তারা করছে, এখন এটা ব্যাপারটা কি যে এটা তার ডিটেনশন সেন্টারে নিচ্ছে, কিন্তু বাংলাদেশ হাই কমিশনের কনসুলার উইং যদি তাদের ভেরিফিকেশনের পরে বাংলাদেশ হিসেবে না বলে, তাহলে তো তারা এভাবে দিতে পারবে না। এই কারণেই পুশব্যাকের যে ইস্যুটা প্রবাবলি সেটা তো আসলে তো এটা নিয়ে কিছু মন্তব্য করা মুশকিল, কারণ এটা তো আসলে অফিসিয়াল চ্যানেলে কথা চলছে। সো বাট আমাদের এগেইন তারা বাংলাদেশ থেকে আটক করছে এবং ডিটেনশন সেন্টারে রাখছে, এবং তাদের বাংলাদেশে যে বললাম 80% উপরই 10 বছর ধরে ইন্ডিয়াতে আছে, তারা যাদেরকে বাংলাদেশি বলে দাবি করছে। এর পাশাপাশি এই যে প্রসঙ্গে আমরা খানিকক্ষণ আগে কথা বলছিলাম যে সে দেশে মুসলমানদের অবস্থা কি দাঁড়াচ্ছে, বা অন্যান্য যারা সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কি, যে এখন ইন্ডিয়ানদের মাইনরিটি মুসলমানদেরই, এবং ক্রিশ্চিয়ানদের তো আচ্ছা ক্রিশ্চিয়ানদের অল্প সংখ্যাটা পরে আসে, মুসলমানদের যে বিষয়টা সেটা আসলে খুবই ওপেন সিক্রেট, সেটা ইন্ডিয়া এই বিষয়ে কোনো রাগঢাক করছে না। তাদের এনআরসি তাদের একটা বড় প্রমাণ। এখন তাদের মুসলমানদের বিষয়টা কি, যে মুসলমানদের উপরে যে করছে সেটা হয়তো বাংলাদেশ তো আসলে ইন্ডিয়া যেমন এটা তাদের একটা ওভারটিউজ, তারা বাংলাদেশে কি করছে সেটা নিয়ে তারা কথা বলছে। এখন বাংলাদেশে অফিসিয়াল চ্যানেলে তো আসলে এইভাবে আমরা বলছি না, কারণ এটা তো আসলে তারা তখন আমাদের বলার কোনো স্কোপ আসলে নেই, তাদের আভ্যন্তরীণ বিষয়। তো এটা তারা নিজেরাই প্রেটি এভিডেন্ট যে তারা কি করছে, মানে সেখানে আসলে আমাদের আলাদা করে বলার কিছু নাই, তারা নিজেরাই বলছে, মানে তাদের নিজেদেরই কাজকর্মের প্রকাশ পাচ্ছে তারা কি করছে। এর পাশাপাশি বাংলাদেশের উপরে আসলে এই ভারত পাকিস্তান বা ভারত পাকিস্তানের দুই সরকারের যুদ্ধের প্রভাবটা কি পড়তে পারে, এবং বাংলাদেশ এটা নিয়ে আসলে কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম। বাংলাদেশের এটা তো আমি আগের আপনাদের হুমায়ুন কবির স্যারের টক শোতে ছিল, এটা আমি তো বলেছিলাম যে পাকিস্তানের এই ঘটনার পরে বাংলাদেশের উপর থেকে একটা বেনিফিট যে আমাদের উপরে চাপ কমেছে, মানে আগে যেটা কনস্ট্যান্টলি বাংলাদেশকে তারা একটা খুব ব্যাশিং করছিল, বাংলাদেশের উপর থেকে মনোযোগ সরে গেছে, সেটা এটা একটা পজিটিভ লাইটে আমি বলছি। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে বা এখানে যুদ্ধাবস্থা, এখন তো সিজ ফায়ার, এখানে বাংলাদেশের অবস্থান আসলে কি হবে সে বিষয়ে আমাদের গভর্নমেন্টের খুব পরিষ্কার কিছু লাইন আছে, আমাদের গভর্নমেন্টের যে স্টেটমেন্ট সেটাই আমাদের অবস্থান, সে বাইরে আসলে বলার কিছু নেই। জি, ধন্যবাদ। অনুষ্ঠানের শেষের দিকে যেন আলতাফ পারভেজ যদি আর কিছু যোগ করা থাকে। হ্যাঁ, আপনি যে মুসলমানদের কথা জিজ্ঞেস করছিলেন ফয়সাল সাহেবকে, দেখুন ভারতে এই যুদ্ধের মাঝে সবচেয়ে আলোচিত স্লোগান ছিল সকল মুসলমান সন্ত্রাসী নয়, তবে সকল সন্ত্রাসী মুসলমান। এটা ভারতের সব মিডিয়ায়, সাধারণ সমাজে এটা উচ্চারিত হতে দেখা গেল। অর্থাৎ ভারত তার প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীকে এইভাবে চিত্রিত করলো, তাদেরকে অপর করে দিল, তাদেরকে বিদ্বেষের বিষয়বস্তু হয়ে করে দিল। আমি আজকের একটা ঘটনা বলি, ভারতের এই মনোভাব কিন্তু শুধু তার দেশে সীমিত থাকছে না। আজকে 40 জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন না করে, বাংলাদেশে যারা পুশিন করেছে তাদের অনেকেই রোহিঙ্গা, কিন্তু আজকে সেটা না করে বঙ্গোপসাগরে ছেড়ে দিয়ে আসা হয়েছে। এটা আজকের ঘটনা। ভারত বিশ্বের 4র্থ বড় ইকোনমি, 140 কোটি দেশ তার, সে নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায়, দক্ষিণ এশিয়ায় নেতৃত্বের আসন চায়, সেখানে 40 জন রোহিঙ্গা নারী, শিশু, পুরুষকে তারা সাগরে নিক্ষেপ করে চলে এসেছে। এইটা দিয়ে অর্থাৎ মুসলিম, ভারতে তো তামিল শরণার্থী আছে, তিব্বতের শরণার্থী আছে, তাদের ব্যাপারে কি ভারত এটা করবে? করেছে কখনো? করেনি। শুধুমাত্র রোহিঙ্গারা মুসলিম হওয়ার কারণে, এবং গুজরাট থেকে যে ধরে নিয়ে এসেছে, ফয়সাল সাহেব বললেন অনেকে 10 বছরের পুরানো, শ্যামনগরে যাদের ধরা হয়েছে কয়েকজন বলেছে 38 বছর গুজরাটে আছে, এবং ওইখানে তার 8 সন্তান, তাকে ধরে এনে এখানে ফেলে দিয়েছে একটা চরে। ভোর রাতে একটা 15 দিন প্রথমে বিস্কিট খাইয়ে রেখেছিল, তারপর ভোর রাতে বাংলাদেশ সীমানার ভিতর একটা চরে তাদের নিক্ষেপ করে চলে গেছে। আপনি দেখুন, এইসব শুনলে মনে হয় কি পুরো পরিস্থিতি 1934 সালে জার্মানির মতো। 1933-34 সালে জার্মানিতে ইহুদির সাথে যে ব্যবহার করা হতো, ভারত এখন মুসলিম শব্দটা শুনলেই সেরকম ব্যবহার করছে, বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের। আপনি দেখুন, ভারত ডিটেনশন সেন্টার খুলছে। আসামে এরকম অসংখ্য ডিটেনশন সেন্টার খোলা হয়েছিল, সেটা পূরণ করা হয়েছে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের দিয়ে। তাদের এখনও ডিটেনশন সেন্টার আছে, এবং
বহু মানুষ এখানে কিন্তু বন্দী হয়ে আছে। এই যে যুদ্ধের আড়ালে, এই যুদ্ধের মধ্য দিয়ে ফয়সাল সাহেব বললেন যে বাংলাদেশের উপর চাপ কমে গেছে। আমি তো বলবো এটা চাপ মাত্র শুরু হলো। এই যাদের পুশিন করা হলো তারা কিন্তু বলছে ওইখানে শত শত মানুষকে কিন্তু জড়ো করা হয়েছে পুশিন করার জন্য। ভারত পাকিস্তান ফ্রন্টে যখনই মোদি গভর্নমেন্ট এখানে হেনস্থ হতে থাকবে অভ্যন্তরীণ রাজনীতিতে, তখনই বাংলাদেশকে নতুন করে মানে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করার মতো প্রচারণা শুরু হওয়ার ঝুঁকি আছে আমি বলবো। এবং পুশিন বাংলাদেশ কিভাবে মোকাবিলা করবে এটা বাংলাদেশের সামনে তো একটা চ্যালেঞ্জ। কারণ শুধু এক জায়গা দিয়ে না, খাগড়াছড়ি থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত এই পুরো চারদিকেই তো পুশিন করছে এবং অসংখ্য জায়গা দিয়ে রাতে পুশিন করা হচ্ছে। ভারত কি তার দেশে কথিত অবৈধ বাংলাদেশিদের ব্যাপারে গত কয়েক মাসে কূটনীতিক চ্যানেলে কোনো আলাপ আলোচনা করেছে? আমরা তো জানি না, পত্রপত্রিকা আসেনি। কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধের আড়ালে কিন্তু এই পুশিনটা শুরু হয়েছে। অর্থাৎ এখানেও একটা ছোটোখাটো ফ্রন্ট কিন্তু সে খুলে দিয়েছে, একটা সফট ওয়ার যদি এটা আমরা বলি। তাহলে বাংলাদেশের কি করণীয় এই ব্যাপারে? বাংলাদেশের তো এই বিষয়ে কথা বলা উচিত। আমাদের এখানে সরকার, নাগরিক সমাজের এই পুশিন সম্পর্কে কথা বলা উচিত, কিন্তু কথা আমি বলবো কম হচ্ছে। কারণ যাদের পুশিন করা হচ্ছে এরা অত্যন্ত দরিদ্র মানুষ, এরা রোহিঙ্গা। মানে রোহিঙ্গাদের এখানে বাংলাদেশে পুশিন করার কি আছে? যেই রোহিঙ্গারা আরাকান থেকে নানা পথে ভারত গিয়েছে, 30-40 বছর ধরে সেখানে আছে, সেখানে বাংলাদেশের চরে এদের ফেলে যাওয়া হচ্ছে। এরকম একটা অমানবিক অবস্থা, অমানবিক আমি বলবো আগ্রাসন বাংলাদেশে ফেস করতে হচ্ছে। বাংলাদেশের এসব বিষয়ে কথা বলা উচিত। জি, অ্যাম্বাসেডর রহমান কবির যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি যেটা বলবো যে ধরেন আমি কলকাতায় যখন ছিলাম 92 সালে এরকম কিছু লোককে, 151 জন লোককে ফর্মালি বাংলাদেশে পুশ করে দেওয়া হয়েছিল বেনাপোল দিয়ে। তখন কিন্তু ভারতের পার্লামেন্টারিয়ানস, ভারতের সিভিল সোসাইটি, ভারতের পত্রিকা আনন্দবাজার পত্রিকা, তারা স্টুড আপ এগেইনস্ট দ্যাট, তারা কিন্তু প্রতিবাদ করেছিল। তো কাজেই ভারতে তখনও পর্যন্ত একটা জনগোষ্ঠী ছিল যারা এই কাজটাকে অন্যায় বলে মনে করেছে। তারা বলেছে এভাবে করা যায় না, এটা তো মানুষ। আনন্দবাজার এডিটোরিয়াল করেছে। তো এখন দুর্ভাগ্য হচ্ছে যে এখন ভারতে কোনো আমি তো সারা শব্দ শুনছি না, নাই। এখন এটা আমাদের জন্য, আমাদের দিক থেকে যদি বাংলাদেশের দিক থেকে বলেন, সেটা আমরা আনুষ্ঠানিকভাবে যে প্রতিবাদ করা দরকার, যেটা ফয়সাল মাহমুদ বলছিলেন, সেটা আমরা করতে হবে। কিন্তু এখন আমরা কত দূর যাবো এটা নিয়ে, এটা কতটা মানে উপর দিকে নিয়ে আসবো বিষয় হিসাবে, সেটা সরকারের সিদ্ধান্ত। বাট এটা একটা মানবিক সমস্যা তো বটেই। এবং আমার ধারণা আনফর্চুনেটলি আলতাফ ভাই যেটা বললেন ওনার সাথে আমি এগ্রি করি যে এটা কিন্তু সামনের দিকে আরেকটু বারবার আশঙ্কা থাকবে। কারণ একটা এই যুদ্ধকে কেন্দ্র করে একটা উন্মাদনা তৈরি হয়েছে তো, এবং এখন সামাজিক পর্যায়েও কিন্তু এই উন্মাদনাটা বিস্তৃত হবে। এবং ইজি অপশান হচ্ছে এই গরিব মুসলমান লোকজনকে বাংলাদেশি তকমা দিয়ে এদিক ওদিক ঠেলে দেয়া। তো এটাও কিন্তু একটা আশঙ্কা আছে। হয়তো মিস ইনফরমেশন আমাদের এগেনস্টে যেগুলো হয়েছিল, ফয়সাল মাহমুদ যেটা বললেন, সেটা হয়তো কমবে। এখন এটা পাকিস্তানের দিকে বেশি, ওই দিকে চালু হবে বেশি। কিন্তু আমাদের এখানে এই সামাজিক চাপটা বাড়তে পারে বলে আমি আশঙ্কা করছি। জি, ধন্যবাদ। জনাব ফয়সাল মাহমুদ যদি আর কিছু যোগ করার থাকে। আমি একটা জিনিস যোগ করতে চাই স্যার, 92 সালে আনন্দবাজারের কথা বললো। আই উইশ যে আনন্দবাজার এখন এরকম স্ট্যান্স দেখ। ওদের এখন দেখলে আমার মানে ওদের আনন্দবাজারের বর্তমান কন্ডিশন দেখলে এখন আর এই জিনিস মনে হয় না যে ওরা এরকম কোনো স্ট্যান্স নেবে। এটাই। এর পাশাপাশি যে আলোচনার কথা বলা হচ্ছে যে পুশব্যাকের ব্যাপারে, এদেরকে পুশব্যাকের বিষয়, যেটা ওই যে আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে অলরেডি জানিয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানিয়েছে, এবং এটা আসলে হাইয়েস্ট পলিসি মেকিং লেভেলে জানানো হচ্ছে এবং তাদের এই আলোচনাটা হচ্ছে। যেটা বলছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের এই কারণে হয়তোবা ইন্ডিয়ান সাইডে এই জিনিসটা তারা এখনো রিপ্লাই দেয়নি বা তারা জিনিসটা চাপা পড়ে আছে। কিন্তু আমাদের এখান থেকে জানানো পুশিন করার আগে বা যখন তারা বাংলাদেশি বলে গ্রেফতার করছে এত সংখ্যক মানুষ, তখন কি সরকারের তরফ থেকে বাংলাদেশকে জানানো হয়? না, না, একেবারেই না। ওরা হচ্ছে ওই যে ইভেন ওরা যখন বাংলাদেশিতে বলে গ্রেফতার করছে এবং ডিটেনশন সেন্টারে রাখছে, এই গ্রেফতারের আগেও এবং তারপরেও ইভেন কমিউনিকেশন গুলো এত ওপেন না, তারা জানাচ্ছে না। বাট ওই ডিটেনশন সেন্টারে যে বাংলাদেশি পরিচয়, যেটা ভেরিফিকেশন প্রসেসের জন্য তো এখানে আসতেই হবে, ওটা কিছুটা শুরু হয়েছে, বাট ওইভাবে তারা জানাচ্ছে না। জি, জনাব আলতাফ পারভেজ যদি আর কিছু যোগ করেন। না, দেখুন, ভারতে যাদের আধার কার্ড আছে তাদেরকে বাংলাদেশি বলাও, তার মানে তো তাদের প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। রাইট। হ্যাঁ, এবং 38 বছর যিনি গুজরাটে আছেন,
সেই 38 বছর বসবাস করা মানুষদের এখানে ধরে এনে বাংলাদেশের চরে যেভাবে ফেলা হচ্ছে, এইটাকে তো আমি বলবো যে এটা তো ইসরায়েল গাজায় যেরকম আচরণ করছে প্যালেস্টাইনিদের সাথে কিছুটা ওই ধরনের আচরণ। এবং বাংলাদেশ ছোট প্রতিবেশী, এখন যদি পুশ ব্যাকের প্রশ্ন এসেছে, বাংলাদেশ যদি পুশ ব্যাক করতে যায় আর ভারত যদি পুশ ইন করতে থাকে, সীমান্তে তো একটা উত্তেজনা তৈরি হওয়া অস্বাভাবিক না। তো তার মানে ভারত জেনে শুনে একটা উত্তেজনার পটভূমি তৈরি করছে, এটা বলেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।